আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আকস্মিক যুক্তরাষ্ট্র সফরে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্পের ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে পৌঁছান ট্রুডো। যদিও তার মার্কিন সফরসূচিতে নতুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা উল্লেখ ছিল না। ধারণা করা হচ্ছে কানাডার পণ্যের ওপর ট্রাম্পের 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরই এ বৈঠকের সিদ্ধান্ত নেন ট্রুডো। তবে দুই নেতার বৈঠকের মূল বিষয় সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের জেরে আমিরাতে আটক আরও 75 প্রবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমা পেয়েছেন। বাংলাদেশ মিশন কর্মকর্তারা আবুধাবির কারাগারে আটক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তৃতীয় দফায় ক্ষমা পাওয়া ব্যক্তিদের দেশে ফেরানোর কার্যক্রম বুধবার থেকে শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস। শিবরিয়াল সাদেকের রিপোর্ট। স্থানীয় সময় শুক্রবার সকালে বাংলাদেশ মিশন কর্মকর্তারা আবুধাবির কারাগারে আটক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করেন। পরে মিশন থেকে জানানো হয় আটক প্রবাসীদের মুক্তি ও দেশে ফেরানোর সার্বিক আইনগত প্রক্রিয়া শেষ করা হয়েছে। সাধারণ ক্ষমাপ্রাপ্তদের মধ্যে 50 জনের পাসপোর্ট পাওয়া গেলেও বাকিদের পাসপোর্টের খুঁজে তাদের কর্মস্থলে অনুসন্ধান চালাচ্ছে মিশন সহ দেশটির প্রশাসন। পাসপোর্ট না পেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে পাঠানো হবে বলে জানিয়েছে দূতাবাস। আগামী বুধবার থেকে ক্ষমা পাওয়া প্রবাসীদের দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ মিশন। 75 জনের ভিতরে 50% পাসপোর্ট আছে, শনাক্ত করা গেছে। আর বাকি কিছু যাদের পাসপোর্ট এখানে পুলিশের কাছে নাই, তাদের পাসপোর্টের জন্য তাদের আরবাব বা আত্মীয় স্বজন এখানে যাদের কাছে পাসপোর্ট পাওয়া যেতে পারে সম্ভাব্য জায়গাগুলোয় পুলিশ ফোন দিয়েছে, আমরাও ফোন দিচ্ছি যে পাসপোর্ট গুলা যাতে জেলে পৌঁছে দেয়। আর যাদের পাসপোর্ট নাই বা পাওয়ার সম্ভাবনা নাই তাদের আমরা ট্রাভেল পারমিট দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে তাদেরকে দিয়ে এসেছি এবং জেল কর্তৃপক্ষকে ওইভাবে নির্দেশনা দিয়ে আসা হয়েছে। মিশন সূত্রে জানানো হয় মুক্তি পাওয়া প্রবাসীদের আমিরাত সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পাঠানো হচ্ছে। টিকিট সহ তাদের যাবতীয় খরচ বহন করবে দেশটির সরকার। দেশটির জাতীয় দিবস উপলক্ষে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান মিশন কর্মকর্তারা। এই দেশের নিয়ম কানুনকে আমরা ফলো করি না, যার কারণে আমাদেরকে এই দেশের আইনের মুখোমুখি হতে হচ্ছে। তারপরও এদেরকে বৃহত্তম কোনো সাজা 10 বছর 15 বছরের সাজা না দিয়ে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছেন। এর আগে গত 28 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমিরাতে আটক প্রবাসীদের মুক্তি দিতে দেশটিকে অনুরোধ করেন। পরে আমিরাতের প্রেসিডেন্ট 2 ধাপে শতাধিক প্রবাসীকে মুক্তির নির্দেশ দেন। আটক বাকি প্রবাসীদের মুক্তির বিষয়ে চেষ্টা অব্যাহত রাখে বাংলাদেশ দূতাবাস। এর ধারাবাহিকতায় এবার সাধারণ ক্ষমা পেলেন 75 প্রবাসী বাংলাদেশি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দুর্নীতি নিয়ে বিরোধী দলীয় নেতাদের প্রশ্নের মুখে চতুর্থবারের মতো স্থগিত হলো ভারতের সংসদীয় অধিবেশন। প্রশ্নগুলোর অধিকাংশই ছিল আদানির পেছনে মোদী সরকারের সহযোগিতার অভিযোগ নিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে প্রতারণার মামলা হয় গৌতম আদানির বিরুদ্ধে। বিরোধীরা বলছেন এ নিয়ে তদন্তেও গাফিলতি করছে সরকার। মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার মামলার পর থেকেই উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। সংসদ অধিবেশনেও আদানিকে মদদ দেওয়ার অভিযোগে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে মোদী প্রশাসন। শুক্রবারও এ সংক্রান্ত প্রশ্ন আর হট্টগোলের মুখে চতুর্থ দফায় মুলতবি ঘোষণা করা হয় রাজ্য ও লোকসভার অধিবেশন। আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বলেন। তবে এত অভিযোগের পরও আদানির দুর্নীতি মামলা নিয়ে কোনো পদক্ষেপ নেই কেন? আমরা এ বিষয়ে কথা বলতে পারবো না কেন? বিরোধী দলের এই প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। বলেছেন সংসদে এসব করে বিরোধীরা নিজেদের হাসির পাত্রে পরিণত করছে। এ সময় কংগ্রেসের বিরুদ্ধে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনায় ব্যবহৃত 267 নম্বর আইনের অপব্যবহারের অভিযোগও তোলেন তিনি। আদানি ইস্যু ছাড়াও মণিপুরের সংঘাত এবং দিল্লির আইনি পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে এবারের অধিবেশনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। স্বেচ্ছা মৃত্যুকে বৈধতা দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি বিল প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে আয়োজিত এই ভোটে বিলটির পক্ষে ভোট দেন 330 আইন প্রণেতা। প্রস্তাবিত এই বিল আইনে পরিণত হলে গুরুতর অসুস্থ ব্যক্তিরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন বলে জানা গেছে।
যদিও এই বিল নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। The ayes to the right 330, the noes to the left 275. ভয়াবহ ব্যাধি শরীরে বাসা বাঁধলে রোগী চাইলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। শুক্রবার যুক্তরাজ্যে এ সংক্রান্ত একটি বিল নিয়ে ভোটাভুটি হয় দেশটির পার্লামেন্টে। ভোটে বিতর্কিত এই বিলের পক্ষে সমর্থন দেন বড় সংখ্যক আইন প্রণেতা। 330 আইন প্রণেতার ভোটে প্রাথমিক অনুমোদনও পেয়ে গেছে বিলটি। এতে বলা হয়েছে, কেউ যদি গুরুতর কোনো রোগে আক্রান্ত হন এবং চিকিৎসক যদি ঘোষণা করেন যে ওই ব্যক্তি 6 মাস বা এর কম সময় বাঁচবেন, এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি চাইলে স্বেচ্ছামৃত্যুকে বেছে নিতে পারবেন। তবে শর্ত হিসেবে থাকবে অসুস্থ ব্যক্তির মানসিক সুস্থতার বিষয়টি। পার্লামেন্টে এই বিলটি প্রস্তাব করেছিলেন লেবার দলের আইন প্রণেতা কিম লিউবিটার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি জানান, দীর্ঘ এই প্রক্রিয়া শেষ করতে 6 মাসও লাগতে পারে। তবে ভোটাভুটির জন্য এটি আবারও তোলা হবে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স ও উচ্চকক্ষ হাউস অব লর্ডসে। সেখানে বিলটি বাতিল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। বিলটির বিপক্ষেও রয়েছেন অনেকে। প্রাথমিক ভোটেই এর বিপক্ষে ভোট দিয়েছেন 275 জন। বিলটি সংশোধন ও বাতিলের প্রত্যাশাও করছেন কেউ কেউ। কাকুলি আখতার, সময় সংবাদ। শুরুতেই তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। কিছু অঞ্চলে তুষার ঝড় হওয়ায় বিপাকে বাসিন্দারা। এদিকে বরফের পুরো আস্তরণে ঢেকে গেছে রাশিয়া জর্জিয়া সীমান্তবর্তী রাস্তা। আটকা পড়েছে 7 শতাধিক গাড়ি। এতে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। অন্যদিকে বরফে ঢাকা পাহাড়ে স্কি উপভোগ করছেন চীনের জিনজিয়াং প্রদেশের বাসিন্দারা। মুষলধারে বৃষ্টির মতো ঝরছে তুষার। বরফের পুরো আস্তরণে ঢেকে গেছে রাস্তাঘাট। তুষারের আবরণে গাছের সবুজ পাতাও সাদা হয়ে গেছে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি। ভারী তুষারপাতের কারণে বিপর্যস্ত রুশ জর্জিয়ার সীমান্ত। বরফের স্তূপের কারণে মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সীমান্তে আটকা পড়েছে 700টিরও বেশি গাড়ি। ক্রমাগত তুষারপাতে ঢেকে গেছে গাড়ির ছাদ। প্রয়োজনীয় জ্বালানির অভাবে বিপাকে বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে দুই দেশের সীমান্ত। তুষারপাতে নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট ও মেইন অঙ্গরাজ্যে। বরফের আস্তরণের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। কয়েক জায়গায় গাড়ি অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছু স্থানে আবার শুরু হয়েছে তুষার ঝড়। এতে বিপাকে বাসিন্দারা। বাইরে বের হতে না পারায় সম্মুখীন হচ্ছেন বিভিন্ন সমস্যার। স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, শনিবার পর্যন্ত প্রকৃতির এমন বিরূপ আচরণ অব্যাহত থাকবে। মার্কিনরা বিপাকে পড়লেও শীতকালীন তুষারপাত উপভোগ করছেন চীনের উইঘর সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াং প্রদেশের বাসিন্দারা। বরফে ঢাকা শুভ্র পর্বতে স্কি করে আনন্দমুখর সময় কাটাচ্ছেন অনেকেই। সম্প্রতি এই অঞ্চলটি স্কি করার জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তাই বিভিন্ন দেশ থেকেই পর্যটকরা ছুটে আসছেন জিয়াংজুন পর্বতে। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আয়ারল্যান্ডে শেষ হলো 34তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রোববার পাওয়া যেতে পারে চূড়ান্ত ফল। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে কোনো দলই এগিয়ে নেই। তাই আবারও জোট সরকার গঠন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আয়ারল্যান্ডের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে 34তম সাধারণ নির্বাচন। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিভিন্ন বয়সী ভোটার। দেশটির প্রধান দল ফিনেগাল ও ফিনেফলের সঙ্গে জড়িত আছেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। নিজ দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ফিনাফলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদের যে সমস্যাগুলি আছে এই দেশের, আপনার হাউজিং সমস্যা, তারপর আপনার যদি আমরা বলি মেডিকেল সমস্যা, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য আমি মনে করি ফিনাফল সবচেয়ে অভিজ্ঞ দল এবং আশা করি এই দেশের জনগণ আজকে আবারও ভোট দিয়ে, জনগণের ভোট দিয়ে তারা আবার ফিনাফলকে ক্ষমতায় আনবে। ফিনিগাল যদি সরকারে আসে তাহলে আমাদের যে হাউজিং সমস্যা, স্বাস্থ্যখাতে যে সমস্যা রয়েছে এবং মাইগ্রেন্ট কমিটির যে সমস্যা রয়েছে, আশা করি যে ফিনিগাল সরকার সেগুলি সমাধান করতে পারবে। এই ফিনিগাল সরকার 3বারের মতো ক্ষমতায় রয়েছে। আপনারা ফিনিগালকে ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এবারের নির্বাচনে ফিনেগাল, ফিনেফল, সিনফেন এ তিনটি দলের মধ্যেই মূলত হবে হাড্ডাহাড্ডি লড়াই। দলগুলো আয়ারল্যান্ডের আবাসন সংকট, স্বাস্থ্যসেবার ধীরগতি ও অভিবাসন নীতি নিয়ে সরব ছিল। এক জরিপে দেখা গেছে আগের চেয়ে বেশি আসন পেতে পারে ফিনেফল, ফলে কমতে পারে আরেক বড় দল ফিনেগালের আসন। আবার ফিনেগালের চেয়ে একটু এগিয়ে আছে সিনফেন। অর্থাৎ এবারের নির্বাচনে কোন দলই যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না তা অনেকটাই নিশ্চিত। আয়ারল্যান্ডে গেল পার্লামেন্টে ৩৯টি নির্বাচনী এলাকা থেকে ১৬০ জন এমপি ছিলেন। তবে নির্বাচনী সংশোধন আইন ২০২৩-এ ৪টি নির্বাচনী এলাকা বাড়ানো হয়। পার্লামেন্ট সদস্য সংখ্যাও বাড়িয়ে করা হয় ১৭৪। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য বলছে এবারের নির্বাচনে ৩৪ লাখেরও বেশি ভোটার রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবারও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গঠনে আগামী দিনে কোন কোন দল কার হাত ধরবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও একদিন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। সময়। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় কফি শপ চালু করেছে জনপ্রিয় চেইন শপ স্টারবাকস, যেখান থেকে খুব সহজেই দেখা যাবে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকা, যে দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে। এরই মধ্যে সেখানে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। জনপ্রিয় এই কফি শপটি সীমান্ত এলাকার পর্যটন খাতকে সমৃদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয়রা। স্টারবাকসের ক্যাফেতে প্রিয় কফি পান করছেন কফি প্রেমীরা। আপাত দৃষ্টিতে এটা ৮-১০টা সাধারণ দৃশ্যের মতো মনে হলেও দক্ষিণ কোরিয়ায় কফি পান করতে করতে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি, যা সচরাচর দেখা সম্ভব নয়। সম্প্রতি উত্তর কোরিয়া সীমান্তের কাছেই দক্ষিণ কোরিয়ার গিম্পো শহরে পাহাড়ের ওপর কফি শপের উদ্বোধন করেছে স্টারবাকস, যেখানে পছন্দের কফি সহ হালকা নাস্তার পাশাপাশি বাইনোকুলার দিয়ে এমন দৃশ্য দেখতে পাচ্ছেন কফি প্রেমীরা। দক্ষিণ কোরিয়ার এজিবং পিস ইকো পার্কের পর্যবেক্ষণ কেন্দ্রে স্টারবাকসের শাখা চালু হয় উচ্ছ্বসিত কফি প্রেমীরা। এমনকি জনপ্রিয় এই কফি চেখে দেখতেও দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। প্রতিবেশী দেশের পাশেই স্টারবাকসের কফি শপ উদ্বোধন হয়েছে শুনেই আমি চলে এসেছি। উত্তর কোরিয়ার দৃশ্য দেখতে দেখতে কফি পানের অনুভূতি অন্যরকম। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকার এই কফি শপটি চালুর ফলে কফির পাশাপাশি কড়া নিরাপত্তা বেষ্টিত উত্তর কোরিয়ার দৃশ্য দেখতে বহু দর্শনার্থী ভিড় করবেন বলে মনে করছেন স্থানীয়রা, যা দেশটির পর্যটন খাতেও ভূমিকা রাখবে বলে ধারণা তাদের। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষই মনে করেন উত্তর কোরিয়া ঘেঁষায় সীমান্ত অন্ধকারাচ্ছন্ন এলাকা। তবে এই কফি শপ চালুর মধ্য দিয়ে এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসবে। মূলত ইজিবং পাহাড়ের ওপর পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মিত হয়েছিল ১৯৫০ থেকে ৫৩ সালে কোরীয় যুদ্ধের সময়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্কটিতে একটি স্মৃতিসৌধও রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে সাজ রব। আগামী ৪০ দিন স্পেনের রাস্তাঘাট আলোকসজ্জিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাজধানী মাদ্রিদ সাজানো হয়েছে ১,২০ লাখ এলইডি লাইট দিয়ে। গ্রিসেও চলছে ব্যাপক আয়োজন। আতশবাজি, আলোকিত রাস্তা, সাজানো গাছ, চারপাশে উৎসবের আমেজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে স্পেনের মাদ্রিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ১,২০ লাখ এলইডি লাইট দিয়ে আলোকিত করা হয় সেন্ট্রাল পুয়ের্তা দে সোল স্কোয়ার সহ আশপাশের বিভিন্ন এলাকা। এর উদ্বোধন করেন স্প্যানিশ ফুটবল টিমের কোচ। এ সময় উপস্থিত ছিলেন বহু মানুষ। আগামী ৪০ দিন এ আলোকসজ্জা থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। আমি অনেক খুশি। ক্রিসমাস ট্রিকে সাজানোর পর চারপাশের পরিবেশ অনেক বেশি ভালো লাগছে। শুধু স্পেন নয়, বর্ণিল আলোকছটায় রাতের অন্ধকার কেটেছে গ্রিসে। রাজধানী এথেন্সের মেইন স্কোয়ারে ক্রিসমাস ট্রিকে আলোকিত করেন মেয়র হ্যারিস জুকাস। সাজানো হয় পার্লামেন্ট ভবনও। নর্দার্ন গ্রিস থেকে আনা ২০ মিটার উঁচু একটি গাছ সাজানো হয় সিনট্যাগমা স্কোয়ারে। এ সময় উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। বছরের শেষ সময়ের এই আয়োজনে একরাশ মুগ্ধতা তাদের চোখে মুখে।
শিশু এবং বয়স্করা খুবই আনন্দ করছে, ছবি তুলছে। বড়দিনে আমি সবার সুস্থতা কামনা করছি। ক্রিসমাস ট্রি আনন্দ, নতুন সম্ভাবনার প্রতীক। আশা করি নতুন বছর সবার অনেক ভালো কাটবে। পুরো ডিসেম্বর জুড়ে চলবে বড়দিনের এই উৎসব। বাহারি খাবারের পসরা বসাবেন দোকানিরা। আয়োজন থাকবে কনসার্টেরও। নতুন বছরের শুরুতে থাকবে বর্ণিল আতশবাজিও। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।